ডিয়ার স্টুডেন্ট, আমরা বিগত ক্লাসে আলোচনা করেছিলাম দশম শ্রেণীর বায়ুমণ্ডল থেকে বায়ুমণ্ডলের ধারণা, বাদাম এবং স্তরবিন্যাস সম্পর্কে। তোমরা যারা সেই ক্লাস দেখতে পাওনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আজকে আমরা এই অনলাইন ক্লাসে আলোচনা করব সেই বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকেই ওজোন স্তর সম্পর্কে। আজকে আমরা কি কি আলোচনা করব? আজকে আলোচনা করব ওজোন গ্যাস কি, কিভাবে সৃষ্টি হয়েছে, ওজোন স্তর কাকে বলে, এর গুরুত্বই বা কি, ওজোন স্তর ধ্বংসের কারণগুলো কি কি, ওজোন গহ্বর বা ওজনের ঘনত্ব জিনিসটা কি, আর সেই সঙ্গে জানবো ওজোন স্তরের যে ধ্বংসের প্রভাব, জনজীবনে কি প্রভাব পড়ছে সেই প্রভাব সম্পর্কে আলোচনা করব। এবং সর্বশেষে আলোচনা করব এই যে ওজোন স্তর ধ্বংস হচ্ছে একে সংরক্ষণ করার জন্য কি কি পদক্ষেপ গৃহীত হয়েছে এবং আমাদের কি কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তো ক্লাস শুরু করার আগে আরেকটা কথা বলে দিই, আমরা আজ থেকে ক্লাসে একটা করে হোম টাস্ক, একটা জিকে টাইপের কোশ্চেন তোমাদের জন্য রাখা হবে। অবশ্যই যেটা পড়াবো তার উপর থেকে সেই জিকে প্রশ্নের উত্তরটা তোমাদেরকে কি করতে হবে, কমেন্ট বক্সে কমেন্টস করে উত্তরটা জানাতে হবে। আচ্ছা চলো তাহলে আজকে আমরা ক্লাস শুরু করি। তো আজকে আলোচনা করব কি, ওজোন গ্যাস কি এবং কিভাবে সৃষ্টি হয়েছে। তো দেখো, এই যে ওজোন, ইংরেজি OZONE, ওজোন, এই ইংরেজি শব্দ ওজনটি এসছে গ্রিক শব্দ ওজো থেকে, OZO, ওজো। এই ওজো শব্দের অর্থ হচ্ছে টু স্মেল, টু স্মেল, যার বাংলা অর্থ হলো আষ্টে গন্ধযুক্ত। তাহলে বায়ুমণ্ডলে অবস্থিত হালকা নীলব বর্ণের আষ্টে গন্ধযুক্ত এক ধরনের গ্যাসকে আমরা বলি ওজোন গ্যাস। বায়ুমণ্ডলে হালকা নীলব বর্ণের আষ্টে গন্ধযুক্ত এক ধরনের গ্যাসকে আমরা বলি কি, ওজোন গ্যাস। দেখো, বায়ুমণ্ডলে আমরা গ্যাসীয় উপাদান পড়েছিলাম, সেই গ্যাসীয় উপাদানের মধ্যে একটা উপাদান হচ্ছে ওজোন, কিন্তু এর মাত্রা বায়ুমণ্ডলে খুবই কম। মাত্রাটা হচ্ছে 0.00006%, মাত্র 0.006% বায়ুমণ্ডলের অস্তিত্ব লক্ষ্য করা যায়। তো ওজোন গ্যাস কি? ওজোন হচ্ছে অক্সিজেন। আমরা জানি এর একটি অণুতে দুটো পরমাণু থাকে। এই একটা অক্সিজেন অণুর সঙ্গে যদি আরো একটি পরমাণু যুক্ত হয় তাহলে গঠিত হয় অক্সিজেনের একটা অণুর সঙ্গে তিনটে পরমাণু বিশিষ্ট একটি গ্যাস, যেটি আষ্টে গন্ধযুক্ত এবং হালকা নীলব বর্ণের। এই যে O3 গ্যাস, এই গ্যাসটিকে আমরা বলি ওজোন। অর্থাৎ অক্সিজেনের একটি রূপ, অক্সিজেনের একটা অণুর মধ্যে তিনটে পরমাণু বিশিষ্ট গ্যাসকে আমরা বলি ওজোন গ্যাস। এই যে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেনের একটা অণুর সঙ্গে একটা পরমাণু যুক্ত হয়ে তৈরি করলো কি, একটা অক্সিজেন অণুর সঙ্গে তিনটে পরমাণু বিশিষ্ট একটা গ্যাস। এই ওজোন গ্যাস প্রথম আবিষ্কার করেছিলেন 1840 সালে স্কনবিন বলে একজন বিজ্ঞানী, স্কনবিন বলে একজন বিজ্ঞানী। আর এই যে দেখতে পাচ্ছ যে O2-র সঙ্গে যদি ওকে যুক্ত করা হয় তাহলে অক্সিজেনের একটা অণুর সঙ্গে তিনটে পরমাণু বিশিষ্ট একটা গ্যাস তৈরি হলো। এই যে আমরা সংকেত পেলাম ওজোন গ্যাসের সংকেত O3, এই সংকেতটা প্রথম দিয়েছিলেন 1865 সালে JL সোরেট। এ হচ্ছে আমাদের ওজোন গ্যাস। এখন প্রশ্ন হলো ওজোন গ্যাস সৃষ্টি হলো কিভাবে? তো ওজোন গ্যাস সৃষ্টি হয় দুটি পদ্ধতির মাধ্যমে, দুটি প্রক্রিয়া রয়েছে, সেই দুটো প্রক্রিয়ার মাধ্যমে ওজোন গ্যাস তৈরি হয়। এর মধ্যে প্রথম প্রক্রিয়াটিকে বলা হয় আলোক রাসায়নিক বিক্রিয়া বা ফটোকেমিক্যাল রিঅ্যাকশন। আলোক রাসায়নিক বিক্রিয়া বা ফটোকেমিক্যাল রিঅ্যাকশন কি? এই যে O2 রয়েছে, সেই O2টা কি হচ্ছে, ইউভি রশ্মির সঙ্গে বিক্রিয়া করছে। ইউভি বি হতে পারে কিংবা সি। যখন এই ইউভি বি কিংবা সি রশ্মির সঙ্গে O2 বিক্রিয়া করছে তখন কি হচ্ছে, অক্সিজেনের দুটো পরমাণুতে ভেঙে যাচ্ছে, O প্লাস ওতে ভেঙে যাচ্ছে। তাহলে অক্সিজেন ছিল, একটা অণুতে দুটো পরমাণু ছিল, ইউভি রশ্মির সঙ্গে বিক্রিয়া করছে, কি হচ্ছে, O প্লাস ওতে ভেঙে যাচ্ছে, দুটো পরমাণুতে ভেঙে যাচ্ছে। এই বিক্রিয়াটাকে আমরা বলছি আলোক রাসায়নিক বিক্রিয়া। পরবর্তীকালে আরেকটি বিক্রিয়ার মাধ্যমে ওজোন গ্যাস সৃষ্টি হয়, সেই বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদনক্ষম বিক্রিয়া বা হিট প্রোডাক্টিভ রিঅ্যাকশন। হিট প্রোডাক্টিভ রিঅ্যাকশন, তাপ উৎপাদনক্ষম বিক্রিয়া। কি হচ্ছে, এই যে O,
এটা যদি পরবর্তী কোনো আবার অক্সিজেনের সঙ্গে যুক্ত হয় তাহলে কি তৈরি করবে? O3। কিংবা এই যে O2 সঙ্গে যদি যুক্ত হয়, O2 সঙ্গে যুক্ত হয় তাহলে কি তৈরি করবে? O3। এই যে বিক্রিয়া, এই বিক্রিয়াটাকে আমরা বলতে পারছি, কারণ এতে ওজোন গ্যাস উৎপন্ন হয়, সেই সঙ্গে সঙ্গে কিছু পরিমাণ তাপ উৎপন্ন হয়, এই জন্য একে বলা হয় তাপ উৎপাদনক্ষম বিক্রিয়া বা হিট প্রোডাক্টিভ রিঅ্যাকশন। তাহলে প্রথমে কি হচ্ছে, আলোক রাসায়নিক বিক্রিয়ার দ্বারা অক্সিজেনের এই অণুটি দুটি পরমাণুতে ভেঙে যাচ্ছে এবং সেই পরমাণুগুলি অন্য কোনো অক্সিজেন অণুর সঙ্গে যদি যুক্ত হয় তাহলে তৈরি করে O3। তাহলে এই যে দুটো প্রক্রিয়া, এই দুটো প্রক্রিয়ার মাধ্যমে কি হচ্ছে, অক্সিজেন থেকে ওজোন তৈরি হচ্ছে। তাহলে তাপ উৎপাদন প্রক্রিয়াটা কি বললাম, এই O2 এর সঙ্গে যখন O যুক্ত হচ্ছে তখন তৈরি করছে কে? O3। অবশ্যই এটা ধ্রুবক মানে তোমার সাহায্যে হয়ে থাকে। আচ্ছা, তাহলে এইভাবে ওজোন গ্যাস সৃষ্টি হচ্ছে। এই গেল ওজোন গ্যাস কি এবং কিভাবে সৃষ্টি হয়। চলো এবার আমরা ওজোন স্তর সম্পর্কে আলোচনা করি। ওজোন স্তর বলতে বোঝাচ্ছে, আমরা পড়েছিলাম আগের দিন স্তর বিন্যাস পড়েছিলাম, সেখানে স্তর বিন্যাসে কি বলেছিলাম, যে প্রথম স্তরটা হচ্ছে ট্রপোস্ফিয়ার 18 কিলোমিটার, তারপরে 50 কিলোমিটার স্তরটাকে আমরা কি বলেছিলাম, সেটাকে বলেছিলাম কি, স্ট্র্যাটোস্ফিয়ার। সেই স্ট্র্যাটোস্ফিয়ারে 25 থেকে 35 কিমি উচ্চতায়, এই যে এইটা, এই 25 থেকে 35 কিমি উচ্চতায় ওজোন গ্যাস সমৃদ্ধ একটা স্তর লক্ষ্য করা যায়। কত থেকে কত বললাম, মোটামুটি 25 থেকে 35 কিলোমিটার। এই 25 থেকে 35 কিলোমিটার উচ্চতা, স্ট্র্যাটোস্ফিয়ারের 25 থেকে 35 কিলোমিটার উচ্চতায় এই ওজোন গ্যাস সমৃদ্ধ স্তরটিকেই বলা হয় ওজোন স্তর বা ওজোন লেয়ার। এটি প্রথম আবিষ্কার করেন 1913 সালে দুজন বিজ্ঞানী, হেনরি বুসন এবং চার্লস ফাবরি। এই দুজন বিজ্ঞানী প্রথম এই ওজোন স্তরটি আবিষ্কার করেন। বোঝা গেল, এই ওজোন গ্যাসটা যেহেতু O3 সমৃদ্ধ, ফলে কি হয়, সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে নেয়। এই জন্য স্ট্র্যাটোস্ফিয়ারের এই যে ওজোন লেয়ার, এই ওজোন লেয়ারের তাপমাত্রা স্ট্র্যাটোস্ফিয়ারের অন্যান্য অঞ্চল অপেক্ষা কিছুটা বেশি হয়। এখন এসো ওজোন স্তরের গুরুত্ব কি। তো আমি কি বললাম, যে সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি এই ওজোন স্তরের ওজোন গ্যাসগুলো শোষণ করে নেয়। শোষণ করে নেওয়ার কারণে ওই ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি ট্রপোস্ফিয়ারে বা ভূপৃষ্ঠে এসে পৌঁছাতে পারে না। আমরা জানি এই যে অতিবেগুনি রশ্মি বা ইউভি রশ্মি বা রঞ্জন রশ্মি বা গামা রশ্মি, এগুলো জীবজগতের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। যদি এই ওজোন স্তরকে ভেদ করে অতিবেগুনি রশ্মি ভূপৃষ্ঠে এসে পৌঁছে যায়, ট্রপোস্ফিয়ারে এসে পৌঁছে যায়, তাহলে জনজীবনের নানা রকম সমস্যার সৃষ্টি করবে। কি কি সমস্যা হতে পারে? প্রথম কথা যদি দেখি, জলবায়ু পরিবর্তন ঘটবে, তাপমাত্রা বাড়বে। আচ্ছা, আর কি হবে? মানুষের উপরে যদি আমরা প্রভাবটা দেখি, তাহলে মানুষের উপরে কি কি প্রভাব বিস্তার হতে পারে? মানুষের ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দেবে, মানুষের ক্যান্সারের পরিমাণতা বাড়বে, মানুষের অন্ধত্ব এবং চোখে ছানির মাত্রাটা বাড়বে, বন্ধ্যাত্বের মাত্রাটা বাড়বে। উদ্ভিদের ক্ষেত্রে যদি আমরা দেখি, উদ্ভিদের যে স্বাভাবিক বৃদ্ধি সেটা ব্যাহত হবে, সালোক সংশ্লেষ ব্যাহত হবে, উৎপাদন ক্ষমতা কমে যাবে। অন্যান্য প্রাণীর ক্ষেত্রে যদি আমরা দেখি, তাদের প্রজনন ক্ষমতা কমে যাবে, তাদের কি বলবো, উভচর প্রাণীর সংখ্যাটা কমে যাবে, ইত্যাদি নানান সমস্যার সৃষ্টি হবে। তাহলে এত কিছু খারাপ প্রভাব থেকে রক্ষা করছে আমাদেরকে কে? ওজোন স্তর। ওজোন স্তর অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেওয়ার কারণেই আলট্রাভায়োলেট রে কিন্তু ভূপৃষ্ঠে এসে পৌঁছাতে পারছে না। ফলে এই যে আমি পূর্বে আলোচনা করলাম, এতগুলো কুপ্রভাব থেকে আমাদেরকে কি করছে? জীবজগৎকে রক্ষা করছে কে? ওজোন স্তর। এটা হচ্ছে ওজোন স্তরের গুরুত্ব। এত গুরুত্ব থাকার কারণেই, অতিবেগুনি রশ্মির হাত থেকে জীবজগৎকে রক্ষা করার কারণেই ওজোন স্তরকে আমরা বলি প্রাকৃতিক সৌর পর্দা। কি বলি? প্রাকৃতিক সৌর পর্দা। মনে রাখবে, মাধ্যমিকে একটা 3 নম্বরের কোশ্চেন হয়, ওজোন স্তরের গুরুত্ব বা ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় কেন? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। এ হলো ওজোন স্তর এবং এর গুরুত্ব। পরে এসো, পরে কি আছে? ওজোন স্তর ধ্বংসের কারণ কি? এই যে আমি বললাম ওজোন স্তর, এই ওজোন স্তর ধ্বংসের আগে আমি একটা ঘনত্ব সম্পর্কে বলে দিই, তাহলে আমি ওজোন স্তর ধ্বংসের কারণগুলো আলোচনা করতে পারবো। মনে রাখবে, এই যে ওজনের ঘনত্ব বলছি, এই ওজনের ঘনত্ব পরিমাপ করেছিলেন প্রথম 1920 সালে জিবিএম ডবসন বা গর্ডন ডবসন। এই জিবিএম ডবসন বা গর্ডন ডবসন 1920 সালে প্রথম ওজনের ঘনত্ব পরিমাপ করেন
স্পেকট্রোফটোমিটার যন্ত্রের সাহায্যে। যন্ত্রটার নাম দেখো লিখে দিয়েছি আমি, স্পেকট্রোফটোমিটার যন্ত্রের সাহায্যে প্রথম পরিমাপ করেন। এই জন্যই ওই ডবসনের নাম অনুসরণ করে ওজনের ঘনত্ব পরিমাপের একককে আমরা বলি ডিইউ বা ডবসন ইউনিট। ডিইউ বা ডবসন ইউনিট। তো ওজনের ঘনত্ব কি বা এক ডবসন সমান কত? এক ডবসন বলতে বোঝাচ্ছে একটা নির্দিষ্ট ক্ষেত্রের মধ্যে উপস্থিত মোট ওজন অণুর সংখ্যা। একটা নির্দিষ্ট ক্ষেত্রের মধ্যে মোট ওজন অণুর সংখ্যাকে আমরা ওজনের ঘনত্ব বলি। তো হিসাব করে দেখা গেছে 1 বর্গমিটার যদি কোনো স্থান হয়, কত বললাম? 1 বর্গমিটার, এটা 2.69 × 10⁻20 সংখ্যক যদি ওজন গ্যাস থাকে, 2.69 × 10⁻20 সংখ্যক যদি ওজন অণু থাকে 1 বর্গমিটার স্থানের মধ্যে, তাকে আমরা বলতে পারবো 1 ডিইউ বা 1 ডবসন। এটা হচ্ছে ওজনের ঘনত্ব। মনে রাখবে, ওজনের ঘনত্ব সব জায়গায় সমান নয়। ঋতুভেদে এবং স্থানভেদে এর ঘনত্ব কিন্তু পার্থক্য ঘটে। যেমন নিরক্ষীয় অঞ্চলের ঘনত্ব সব থেকে কম। নিরক্ষীয় অঞ্চলের ঘনত্ব হচ্ছে 250 ডিইউ, নাতিশীতোষ্ণ অঞ্চলে এর ঘনত্ব হচ্ছে 350 ডিইউ, এবং 2 মেরু অঞ্চলে সব থেকে বেশি 450 ডিইউ। তবে স্থানভেদে ঘনত্বের পার্থক্য ঘটেছে। ঠিক অনুরূপভাবে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এর ঘনত্বের পরিবর্তন ঘটে। সব থেকে কম ঘনত্ব দেখা যায় বসন্ত ঋতুতে এবং সব থেকে বেশি অন্যান্য ঋতুগুলোতে দেখা যায়। তাহলে এই স্থানভেদে এবং ঋতুভেদে ওজনের ঘনত্বের পার্থক্য লক্ষ্য করা যায়। সব থেকে বেশি মেরু অঞ্চলে, তারপরে নাতিশীতোষ্ণ অঞ্চলে, তারপরে একদম কম নিরক্ষীয় অঞ্চলে। এর সঙ্গে আরো মনে রাখবে, যদি এই ওজন স্তরের ঘনত্ব 200 ডিইউ বা তার নিচে চলে যায়, মানে ডেঞ্জার জোন, তাহলে সহজেই কিন্তু অতিবেগুনি রশ্মি ভূপৃষ্ঠে এসে পৌঁছাতে পারবে। আচ্ছা, এ হলো ওজনের ঘনত্ব। এখন ওজন স্তরে এই যে ঘনত্ব বললাম, ওজন স্তরের ঘনত্ব পাতলা হয়ে যাচ্ছে কেন, বা ওজন স্তর ধ্বংস হয়ে যাচ্ছে কেন? ওজন স্তর ধ্বংসের কারণটা কি কি? তো ওজন স্তর ধ্বংসের কারণগুলো কি কি যদি আমরা আলোচনা করি, তাহলে এই ওজন স্তর ধ্বংসের কারণকে আমরা মূলত 2 ভাগে ভাগ করতে পারবো। নাম্বার 1 যদি আমি বলি, 1 নাম্বার প্রাকৃতিক কারণ। তো প্রাকৃতিক কারণ কি দেখো, এই প্রাকৃতিক কারণে ওজন ধ্বংস হয়, তবে এর মাত্রাটা খুবই কম। তোমরা যদি দেখো, ওজন যেভাবে সৃষ্টি হয়েছিল ঠিক অনুরূপভাবে একইভাবে ওজন ধ্বংস হয়ে যেতে পারে প্রাকৃতিক কারণে। ধরে নিলাম O3 আছে, এই যে O3, এর সঙ্গে যদি ইউভি রশ্মির বিক্রিয়া হয়, ইউভি রশ্মির যখন বিক্রিয়া হয় তখন সেটা আবার O2 প্লাস ওতে ভেঙে যায়, O2 প্লাস ওতে ভেঙে যায়। কিংবা আরো একটা আমরা বলতে পারি, O3 এর সঙ্গে যদি আমি যুক্ত করি ওকে, তাহলে এটা ভেঙে যায় কিসে? O2 প্লাস O2 তে ভেঙে যায়। তাহলে দেখতে পাচ্ছ প্রাকৃতিক নিয়মে কিভাবে ওজন ভাঙছে। O3 আছে, তার সঙ্গে ইউভি রশ্মি বিক্রিয়া করছে, O2 এবং ওতে ভেঙে যাচ্ছে। O3 আছে, ওর সঙ্গে যদি বিক্রিয়া করি তাহলে কি হচ্ছে? O2 প্লাস O2 তে ভেঙে যাচ্ছে। এইভাবে প্রাকৃতিক নিয়মে ওজনটা কিছু বিনষ্ট হয়, তবে এর মাত্রাটা খুবই কম। এর দ্বারা যে ক্ষতিগ্রস্ত হয়, প্রকৃতি নিজে নিজে রিকভার করে নিতে পারে। কিন্তু ওজন স্তরের ক্ষেত্রে সব থেকে বেশি যেটা ভয়ানক, সব থেকে যেটা ক্ষতিকারক, সেটা হচ্ছে মানুষ উন্নত হচ্ছে, উন্নত যন্ত্রপাতি, উন্নত বিভিন্ন প্রসাধনী সামগ্রী, বিভিন্ন কলকারখানার উন্নতি ঘটছে, ফলে নানান ধরনের গ্রিন হাউস গ্যাস উৎপন্ন হচ্ছে। আর সেই গ্রিন হাউস গ্যাসগুলো যখন ঊর্ধ্ব আকাশে ভূপৃষ্ঠের উপরে স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্ব আকাশে যাচ্ছে, তখন সেখানে কি হচ্ছে? ওজনের সঙ্গে বিক্রিয়া করছে এবং ওজনকে কিন্তু ভেঙে দিতে সাহায্য করছে। এই ধরনের কতগুলো গ্রিন হাউস গ্যাস যা ওজন স্তরকে ঘনত্ব বা ধ্বংস করতে সাহায্য করে, তার মধ্যে আমরা আলোচনা করব কতগুলো। এর মধ্যে 1 নাম্বার যেটা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে কি? CFC। এই CFC হচ্ছে ক্লোরিন, ফ্লোরিন এবং কার্বনের একটি যৌগ। এই CFC গ্যাসটি প্রথম আবিষ্কার হয় 1930 সালে থমাস মিজলে নামে একজন বিজ্ঞানী। একে আমরা বাণিজ্যিকভাবে বলি ফ্রিয়ন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি? ক্লোরিন, কার্বন, ক্লোরিন আর ফ্লোরিনের একটা মিলিত যৌগ। এই যে CF2Cl2, এই ক্লোরোফ্লোরোকার্বন যখন ইউভি রশ্মির সঙ্গে বিক্রিয়া করছে, কার সঙ্গে? ইউভি রশ্মির সঙ্গে বিক্রিয়া করছে, ভেঙে যাচ্ছে কি? CF2Cl প্লাস Cl। এখানে দেখা একটা ক্লোরিন কণা ভেঙে গেছে। এই ক্লোরিন কণা যখন ওজন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করছে, O3 এর সঙ্গে যখন বিক্রিয়া করছে, তখন তৈরি করছে কি? ClO প্লাস O2। দেখো, এই যে ক্লোরিন কণা ওজনকে কিন্তু ভাঙতে সাহায্য করলো। এইভাবে কি হচ্ছে?
ক্লোরিন কণাগুলো ওজনগুলোকে ভেঙে দেয়, ফলে ওজোন স্তরের যে ঘনত্ব সেটা কিন্তু দিন দিন কমে যায়। একটি ক্লোরিন কণা, বিজ্ঞানীরা বলছেন একটি ক্লোরিন কণা 1 লক্ষেরও বেশি ওজন কণাকে কিন্তু ভেঙে দিতে পারে। তো যাক, আমি বলেছিলাম একটা প্রশ্ন থাকবে তোমাদের জন্য। প্রশ্নটা হবে এখান থেকে, এই যে সিএফসি গ্যাসের দ্বারা ওজোন স্তর ধ্বংস হয়, এটা প্রথম বলেছিলেন 1974 সালে দুজন বিজ্ঞানী। সেই দুজন বিজ্ঞানী পরবর্তীকালে তারা নোবেল পান এই বিষয়ের উপরে, পদার্থবিদ্যায় তারা নোবেল পান। তোমাদেরকে বলতে হবে ওই দুজন বিজ্ঞানীর নাম কি, যারা প্রথম বলেছিলেন যে সিএফসি ওজোন স্তর ধ্বংসের জন্য প্রধান দায়ী। আচ্ছা, এই একটা গেল গ্রিন হাউস গ্যাস যা ওজোন স্তরকে ধ্বংস করে। সেরকমই আরো একটি গ্রিন হাউস গ্যাস, ক্ষতিকারক মানুষ সৃষ্ট গ্রিন হাউস গ্যাস যেটা ওজোন স্তরকে ধ্বংস করে, 2 নম্বর আমরা বলতে পারি নাইট্রিক অক্সাইড। 2 নম্বর আমরা কি বলতে পারি? নাইট্রিক অক্সাইড। এই যে নাইট্রিক অক্সাইড যখন স্ট্র্যাটোস্ফিয়ারে জেট বিমান চলাচল করে, সেখান থেকে প্রচুর পরিমাণে এই নাইট্রিক অক্সাইড নির্গত হয়, কিংবা আমরা যে রাসায়নিক সার কীটনাশক ব্যবহার করি সেখান থেকে নির্গত হয়। আচ্ছা, সিএফসি আমরা যদি দেখি, আমরা রেফ্রিজারেটর ব্যবহার করছি, এসি ব্যবহার করছি, আমরা প্রসাধনী সামগ্রী ব্যবহার করছি, কিংবা আমরা ওষুধ ফ্যাক্টরি, রং ফ্যাক্টরিতে যেগুলো কেমিক্যাল ব্যবহার করছি সেখান থেকে প্রচুর পরিমাণে সিএফসি নির্গত হয়। ঠিক অনুরূপভাবে যদি আমরা দেখি নাইট্রিক অক্সাইড, আমি কি বললাম যে জেট বিমান থেকে প্রচুর পরিমাণে নাইট্রিক অক্সাইড নির্গত হয়, ফলে স্ট্র্যাটোস্ফিয়ারে এই নাইট্রিক অক্সাইডগুলো কি করে, এই নাইট্রিক অক্সাইডগুলো ওজনের সঙ্গে বিক্রিয়া করে এবং তৈরি করে কি NO2+O2। এবং দেখো এখানেও নাইট্রিক অক্সাইডগুলো ওজনের সঙ্গে বিক্রিয়া করে ওজনকে কিন্তু ভেঙে দেয়, ফলে ওজন স্তরের ঘনত্বটা কমে যায়। ঠিক অনুরূপভাবে আমরা 3 নাম্বার যদি বলি, আরো একটি ক্ষতিকারক পদার্থ যদি আমরা দেখি 3 নাম্বার, সেটাকে বলা হয় ব্রোমিনের যৌগ। ব্রোমিনের যৌগ অনেকগুলো হয়, তার মধ্যে আমরা বলতে পারি টাইক্লোরোফ্লোরো ব্রোমোকার্বন, যেমন একটা দেখছি CF3Br, এটা একটা হতে পারে ব্রোমিনের যৌগ। কিংবা এটা হতে পারে ডাইক্লোরোফ্লোরো ব্রোমোকার্বন একটা হতে পারে F2Br, বা একটা হতে পারে CH3Br। এগুলো সবই হচ্ছে কি, সবগুলোই হচ্ছে তোমার ব্রোমিনের যৌগ। সেরকমই একটা ব্রোমিন, দেখো ব্রোমিনের যৌগ এটা CF3Br। এই যে একটা ব্রোমিনের যৌগ টাইফ্লোরোব্রোমোকার্বন, এটা হচ্ছে ডাইফ্লোরোব্রোমোকার্বন, এটা হচ্ছে মিথাইল ব্রোমাইড। এই যে ট্রাইফ্লোরোব্রোমোকার্বন যদি ইউভি রশ্মির সঙ্গে বিক্রিয়া করে, কার সঙ্গে? ইউভি রশ্মির সঙ্গে যখন বিক্রিয়া করে, তখন CF3+Br ব্রোমিন ভেঙে যায়। এই যে ব্রোমিন উৎপন্ন হলো, এই ব্রোমিন Br2Br কার সঙ্গে যুক্ত হচ্ছে? O3 এর সঙ্গে বিক্রিয়া করছে, ফলে তৈরি করছে কি Br2O+O2। দেখো এখানে ওজন যেটা ছিল, সেই ওজনকে ভাঙতে সাহায্য করলো কে? সেই ব্রোমিনের একটা যৌগ, যা থেকে ব্রোমিন নির্গত হয়ে কি করলো, ওজনকে কিন্তু ধ্বংস করে দিল। এভাবে ব্রোমিনের বিভিন্ন যৌগ ওজন স্তরকে ধ্বংস করে দেয়। এই ব্রোমিন সাধারণত কোথা থেকে হয়? আমরা যে সমস্ত অগ্নি নির্বাপক বা বিভিন্ন আগুন নেভানোর কাজে যে সমস্ত গ্যাস বা দ্রব্য ব্যবহার করি, সেখান থেকে প্রচুর পরিমাণে ব্রোমিন এবং হ্যালোন গ্যাস নির্গত হয়। হ্যালোন থেকেও ব্রোমিন গ্যাস নির্গত হয়। এই হ্যালোন গ্যাসও আর একটি ক্ষতিকারক দিক হচ্ছে কি, এটা ওজন স্তরকে ভাঙতে সাহায্য করে। যখন এই হ্যালোনগুলো আমরা বিভিন্ন যে অগ্নি নির্বাপক যে যন্ত্র ব্যবহার করি, সেই যন্ত্রগুলো থেকে বা সেই দ্রব্যগুলো থেকে, সেই গ্যাসগুলো থেকে প্রচুর পরিমাণে হ্যালোজ গ্যাস নির্গত হয়। আর হ্যালোন থেকে ব্রোমিন নির্গত হওয়ার পর সেটা স্ট্র্যাটোস্ফিয়ারের ওজনকে কিন্তু ধ্বংস করে দেয়। ঠিক অনুরূপভাবে আমরা বলতে পারি সালফারের যে কণা, সেই সালফারের কণাগুলো কিন্তু তোমার ওজন স্তরকে কিন্তু ধ্বংস করতে সাহায্য করে। যেমন আমরা বলতে পারি কেমন, এই সালফার দেখো, আমরা যানবাহনের ধোঁয়া, কলকারখানার ধোঁয়া থেকে প্রচুর পরিমাণে সালফার নির্গত হচ্ছে, আগ্নেয়গিরির অগ্নুদ্গমের সময় প্রচুর পরিমাণে সালফার নির্গত হচ্ছে। সেই সালফার থেকে কি হচ্ছে, ওজন স্তরে যাওয়ার পর ওজনের সঙ্গে বিক্রিয়া করছে এবং ওজন স্তরকে কিন্তু ধ্বংস করতে সাহায্য করছে। এইভাবে নানা গ্রিন হাউস গ্যাস ওজন স্তরকে কিন্তু ধ্বংস করে। তাহলে ওজন স্তর ধ্বংসের কারণ আমরা দেখতে পেলাম দুটোই হতে পারে, প্রাকৃতিক কারণ হতে পারে, ব্যাখ্যা করলাম। মানুষ সৃষ্টি কারণটা সব থেকে ক্ষতিকারক, সেটাও বললাম। সেটা কি বললাম, যে সিএফসি, নাইট্রিক অক্সাইড, সালফার, হ্যালোন গ্যাস কিংবা ব্রোমিনের বিভিন্ন যৌগ তোমার কি করে, ওজন স্তরকে কিন্তু ধ্বংস করতে সাহায্য করে। আচ্ছা, এই যখন ধ্বংস হচ্ছে, তোমাদের নিশ্চয় ধ্বংসের প্রভাব তো আছে। ধ্বংস করলে কি হবে, সহজেই ওজন স্তরের ঘনত্বটা কমে যাবে। ওজন স্তরের ঘনত্বটা কি সেটা আমি বলে দিই। ওজন স্তরের ঘনত্ব কমে গেলেই কিন্তু তোমার আস্তে আস্তে কিন্তু তোমার কি হতে থাকবে,
অতিবেগুনি যে রশ্মি, সেই অতিবেগুনি রশ্মি কিন্তু সহজেই তোমার আস্তে আস্তে ভূপৃষ্ঠে এসে স্ট্র্যাটোস্ফিয়ারে এসে কিন্তু পৌঁছাতে শুরু করবে। তখন কি হবে, এর যে ক্ষতিকারক প্রভাব, সেই প্রভাবগুলো কিন্তু জীবজগতের উপরে দেখা দেবে। যখন ওই অতিবেগুনি রশ্মি ওজোন স্তরকে ভেদ করে স্ট্র্যাটোস্ফিয়ারে আসবে, বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হবে। তার মধ্যে আমরা যদি সমস্যাগুলো আলোচনা করি, এই ওজোন স্তর ধ্বংসের যদি প্রভাব নয় কুপ্রভাবগুলো যদি আলোচনা করি, তাহলে আমাদের চোখে আসে নাম্বার 1 জলবায়ুর পরিবর্তন, নাম্বার 2 মানুষের উপরে প্রভাব, উদ্ভিদের উপরে প্রভাব, অন্যান্য প্রাণীর উপরে প্রভাব, বাস্তুতন্ত্রের উপরে প্রভাব। চলো একে একে আমরা আলোচনা করি। প্রথমে দেখি জলবায়ুর পরিবর্তন। যখনই ওজোন স্তরকে ভেদ করে অতিবেগুনি রশ্মি ভূপৃষ্ঠে এসে পৌঁছাবে, তাহলে কি হবে, প্রথমেই ভূপৃষ্ঠের যে গড় তাপমাত্রা, সেই তাপমাত্রা কিন্তু বেড়ে যাবে। যখন তাপমাত্রা বেড়ে যাবে তখন বিশ্ব উষ্ণায়নকে ত্বরান্বিত করবে। আর বিশ্ব উষ্ণায়ন যখন ত্বরান্বিত হবে মানে জলবায়ুর পরিবর্তন ঘটবে। গ্রীষ্মকাল আরও গ্রীষ্ম হবে, শীতকাল আরও শীত হবে, বৃষ্টিপাতের অনিশ্চয়তা দেখা দেবে, কখনো অনিবৃষ্টি হবে, কোথাও আবার অতিবৃষ্টি হবে। এ ধরনের নানান সমস্যার সম্মুখীন হতে হবে। 2 নম্বর মানুষের উপর প্রভাব। যখন সব থেকে বেশি প্রভাব মানুষের উপরেই পড়বে, তার কারণ কি, অতিবেগুনি রশ্মি যখন আসবে মানুষের ত্বকের বিভিন্ন চর্মরোগ, ত্বকে ক্যান্সার, রক্ত ক্যান্সার যাকে আমরা লিউকেমিয়া বলি, সেই লিউকেমিয়া হবে, অন্ধত্ব এবং চোখে ছানির মাত্রাটা বেড়ে যাবে, বন্ধ্যাত্ব বা প্রজনন ক্ষমতার মাত্রাটা কমে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু কমে যাবে, ইত্যাদি সমস্যার সম্মুখীন হতে হবে মানুষকে। অন্যান্য উদ্ভিদ যেগুলো রয়েছে, উদ্ভিদও এ থেকে কিন্তু বাদ পড়বে না। উদ্ভিদের যে স্বাভাবিক বৃদ্ধি বিকাশ সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। উদ্ভিদের যে প্রোডাক্টিভিটি ক্ষমতা, উৎপাদনশীল যে ক্ষমতা, সেটা কিন্তু কমে যাবে। এদের পাতা এবং ফল শুকিয়ে যাবে, এদের কি হবে, সালোক সংশ্লেষ ব্যাহত হবে, পাতাগুলো হলুদ হয়ে যাবে। এ ধরনের সমস্যাগুলো কিন্তু দেখা দেবে। অন্যান্য প্রাণীর ক্ষেত্রে কি কি সমস্যা দেখা দেবে, অন্যান্য প্রাণীদের প্রজনন ক্ষমতা কমে যাবে, উভচর প্রাণীর সংখ্যা কমে যাবে, ইত্যাদি সমস্যা দেখা দেবে। সেই সঙ্গে সঙ্গে সর্বোপরি কি হবে, পৃথিবীব্যাপী বাস্তুতন্ত্রের একটা সংকট দেখা দেবে। ফলে বাস্তুতন্ত্র কিন্তু বিনষ্ট হতে থাকবে। তা এই সমস্ত কুপ্রভাবগুলো আমাদের উপরে পড়বে যখনই এই ওজোন বিনাশ ঘটতে শুরু করবে। তাহলে এখান থেকে আমরা জানলাম যে ওজোন ধ্বংস হলে কি কি প্রভাব আমাদেরকে পড়তে পারে। আচ্ছা, এবার এসো একটা জিনিস আমরা আলোচনা করবো বলেছিলাম, সেটা হচ্ছে ওজনের গহ্বর বা ওজোন হোল কি। তো আমরা আগেই পড়লাম ওজনের ঘনত্ব কি। আমি সেখানে বলেছিলাম কি যে ওজনের ঘনত্ব সব জায়গায় সমান নয়। আচ্ছা, মনে হতে পারে ওজোন হোল বা ওজোন গহ্বর মানে আমাদের মনে হতে পারে যে একটা গর্ত বা একটা বড় আকৃতির গর্ত বা একটা হোল মনে হতে পারে, কিন্তু না, এখানে ওজোন হোল বা ওজোন গহ্বর বলতে বোঝাচ্ছে যে ওজোন স্তরের ঘনত্বটা কমে যাওয়া, এটাকে ওজোন হোল বলে। আমি আগেই বলেছিলাম যে ওজোন স্তরের ঘনত্ব যদি 200 ডিইউ বা তার নিচে চলে যায়, তাহলে সহজেই অতিবেগুনি রশ্মি ভূপৃষ্ঠে এসে পৌঁছাতে পারবে। তাহলে কি হচ্ছে, যখন কোন স্থানের ওজনের ঘনত্ব, ওজোন স্তরের কোন স্থানের ঘনত্ব যদি 200 ডিইউ বা তার নিচে চলে যায়, তখন ওই স্থান দিয়ে সহজেই অতিবেগুনি রশ্মি নিচের দিকে চলে আসতে পারে। তখন ওই স্থানটিকে আমরা বলতে পারি ওজোন গহ্বর বা ওজোন হোল। বোঝা গেল আমি কি বললাম? ওই যে ওজোন স্তর বলেছিলাম, তার ঘনত্ব সব জায়গায় কিন্তু সমান নয়, কোথাও বেশি কোথাও কম। যদি 200 ডিইউ বা 200 ডাবসনের নিচে চলে যায়, তাহলে কি বললাম, ওজোন স্তরের কোন স্থানের ওজনের ঘনত্ব যদি 200 ডিইউ বা তার নিচে চলে যায়, তাহলে ওই স্থান দিয়ে সহজেই অতিবেগুনি রশ্মি ভূপৃষ্ঠে এসে পৌঁছাতে সক্ষম হয়। তখন ওই স্থানটিকে আমরা বলি ওজোন হোল বা ওজোন গহ্বর। মনে রাখবে, এই ওজোন গহ্বর কথা কি প্রথম আলোচনা করেছিলেন সেটা হচ্ছে ডবসন, কিন্তু পরবর্তীকালে ডবসন 1945 সালে জাস্ট খালি সেটাকে একটু আলোচনা করেছিলেন, কিন্তু তিনি ব্যাখ্যা করেননি বা চিহ্নিত করেননি, শনাক্ত করেননি ডবসন। এরপর 1957 থেকে একদম 1985 সাল পর্যন্ত একটা সার্ভে চলে। সার্ভেটা চলে কোথায়? আন্টার্কটিকার হ্যালিব্রিয়ে শহরে একটা সার্ভে চলে। সেই সার্ভেটাকে বলা হয় ব্রিটিশ আন্টার্কটিক সার্ভে, ব্রিটিশ আন্টার্কটিক সার্ভে বা BAS এটা বলা হয়, ব্রিটিশ আন্টার্কটিক সার্ভে। কোথায় চলেছিল? আন্টার্কটিকার হ্যালিব্রিয়ে অঞ্চলে এই সার্ভেটা চলে এবং এই সার্ভের প্রধান কর্তা ছিলেন জেসি ফরম্যান এবং তার সঙ্গে আরো বিভিন্ন বিজ্ঞানী। তো 1957 থেকে 1925 সালে বসন্তকালে আন্টার্কটিকার ওই হ্যালিব্রিয়ে শহরে পর্যবেক্ষণ করার পর, ওজনের ঘনত্ব পরিমাপ করার পর তিনারা দেখলেন যে 1985 সালে বসন্তকালে ওই আন্টার্কটিকার ওজনের ঘনত্ব চলে এসেছিল অনলি 94 ডিইউ বা তারও কম। তাই প্রথম 1985 সালে ডক্টর জেসি ফরম্যান ওই আন্টার্কটিকার হ্যালিব্রিয়ে অঞ্চলটাকে তিনি চিহ্নিত করলেন ওজোন হোল হিসাবে।
তাহলে ওজন হল প্রথম চিহ্নিত করেন কে? ডক্টর জে.সি. ফরম্যান 1985 সালে। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে ওজন গহ্বর সৃষ্টি হয় কেন, কিভাবে সৃষ্টি হয়? তো দেখো ওজন হোল কাকে বোঝা গেল। তো এবার দেখো ওজন হোল কিভাবে সৃষ্টি হয় সেটা সম্পর্কে আমরা আলোচনা করবো একটু। তারপরে আমরা দেখো এই যে পৃথিবী ধরে নিলাম, এই পৃথিবী যখন হচ্ছে, এটা হচ্ছে পৃথিবীর অক্ষ বা কক্ষ, এটা হচ্ছে সুমেরু, এটা হচ্ছে কুমেরু, এটা হচ্ছে তোমার নিরক্ষরেখা, এটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা, এটা হচ্ছে মকরক্রান্তি রেখা। যখন সূর্য উত্তর গোলার্ধে লম্বভাবে কিরণ দেয়, সূর্য যখন উত্তর গোলার্ধে লম্বভাবে কিরণ দেয়, তখন দক্ষিণ গোলার্ধের আন্টার্কটিকাতে টানা 6 মাস রাত্রি বিরাজ করে। 6 মাস রাত্রি বিরাজ করে। যখন এখানে টানা 6 মাস রাত্রি বিরাজ করে, তখন তাপমাত্রা খুবই কমে যায়। তাপমাত্রা -80 ডিগ্রি থেকে -90 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। এখানকার তাপমাত্রা কত হতে পারে? যখন টানা 6 মাস রাত্রি বিরাজ করে, তখন কি হচ্ছে 80 থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস তাপমাত্রা বিরাজ করে। প্রচন্ড শীতল হওয়ার কারণে এখানে কি হয়, এক ধরনের মেঘের সৃষ্টি হয়। সেই মেঘটিকে আমরা বলতে পারি পিএসসি, পোলার স্ট্র্যাটোস্ফিয়ারিক ক্লাউড, মেরুদেশীয় শান্তমণ্ডলীয় মেঘ। এই প্রধান শীতল অবস্থার কারণে এখানে নাইট্রিক যে অক্সাইডগুলো থাকে সেগুলো কি হয়, নাইট্রাস অ্যাসিডে পরিণত, নাইট্রিক যে অক্সাইডগুলো থাকে সেগুলো নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়। সেই নাইট্রিক অ্যাসিড এবং ক্লোরিনের কণাগুলো তৈরি হয়। মনে রাখবে এই সময় যখন শীতকাল থাকে, যখন নাইট্রিক যে অক্সাইডগুলো নাইট্রিক অ্যাসিডে পরিণত হয় এবং যে ক্লোরিনের কণাগুলো তৈরি হয়, সেই ক্লোরিনের কণাগুলো এই সময় ডিঅ্যাক্টিভ থাকে, নিষ্ক্রিয় থাকে, এই সময় কিন্তু কার্যকারী হয় না। ওই ক্লোরিনের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের কিন্তু বিক্রিয়া হয় না, ফলে কিন্তু ক্লোরিন কণাগুলো নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এবার পরবর্তীকালে যখন এই সূর্য দক্ষিণ থেকে যেতে শুরু করে, তখন আস্তে আস্তে এদিকে তাপমাত্রা বাড়তে শুরু করে, অর্থাৎ তখন আন্টার্কটিকায় শীতের পরে আসে বসন্তকাল। আর সেই বসন্তকালে যখনই সূর্য আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে শুরু করে, এখানে যে ক্লোরিন কণাগুলো থাকে সেই ক্লোরিন কণাগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়। তখন কি করে, এই ক্লোরিন কণাগুলো O3 সঙ্গে বিক্রিয়া করে, O3 সঙ্গে বিক্রিয়া করে। যখনই O3 সঙ্গে বিক্রিয়া করলো, তখন সেটা আবার ভেঙে গেল ClO+O2। আমরা আগে দেখেছিলাম ক্লোরিন কণাগুলোর সঙ্গে বিক্রিয়া। তাহলে এই যে ক্লোরিন কণাগুলো শীতকাল তখন ডিঅ্যাক্টিভ থাকে, আস্তে আস্তে যখন বসন্তকাল হয়ে যায় তখন এগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়, ফলে ওজনের সঙ্গে বিক্রিয়া করে এবং সেগুলো ClO+O2 তে ভেঙে দেয়। ফলে আস্তে আস্তে কিন্তু সেই স্থানে ওজনের ঘনত্ব কমে যায়। দ্যাট মিনস ওজন হোল বা ওজন গহ্বর সৃষ্টি করে। এইভাবে আস্তে আস্তে কিন্তু ওজন গহ্বর সৃষ্টি হয়। আচ্ছা, আমরা জানলাম ওজন গ্যাস কি, ওজন স্তর জানলাম, ওজন ধ্বংসের কারণ প্রভাব জানলাম, ওজন গহ্বর সম্পর্কে জানলাম, ওজনের ঘনত্ব আমরা আগে জেনেছি। এবার এই যে ধ্বংস হচ্ছে, এইভাবে যদি ধ্বংস হতে থাকে তাহলে একসময় কি হবে, ওজন স্তর তো পুরো ধ্বংস হয়ে যাবে। ফলে কিন্তু মানুষের বেঁচে থাকা পৃথিবীতে কিন্তু দুঃসাধ্য হয়ে উঠবে। এর জন্য কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কি কি ব্যবস্থা নেওয়া উচিত সেই সম্পর্কে আমাদের আলোচনা করা উচিত। তো এই ওজন স্তরকে সংরক্ষণ করার জন্য অনেক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বিশ্বব্যাপী এবং বিভিন্ন আমরা নিয়মকানুন প্রণয়ন করেছি এবং সেগুলো মানার চেষ্টা করি, তাহলে কিন্তু ওজনটা আস্তে আস্তে আবার পূর্বের স্থানে ফিরে আসবে। তো ওজন স্তর সংরক্ষণের জন্য যে সমস্ত ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে মন্ট্রিল প্রোটোকল। যদি আমরা দেখি ভিয়েনা কনভেনশন, পরিবেশ প্রোগ্রাম, তারপরে আছে তোমার আর্থ সামিট বা বসুন্ধরা সম্মেলন ইত্যাদি কিন্তু আন্তর্জাতিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে প্রথমেই যদি বলি মন্ট্রিল প্রোটোকল, তো মনে রাখবে 1987 সালের 16ই সেপ্টেম্বর, 1987 সালের 16ই সেপ্টেম্বর, 16 সেপ্টেম্বর কানাডার যে মন্ট্রিল, 1987 সালের 16ই সেপ্টেম্বর কানাডার মন্ট্রিলে 46টি দেশ, আন্তর্জাতিক দেশ একসঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয় ওজন স্তরকে সংরক্ষণ করার জন্য, ওজন স্তরে ক্ষয় রোধ করার জন্য। এই চুক্তিটাকে আমরা বলি মন্ট্রিল প্রোটোকল। 1987 সালের 16ই সেপ্টেম্বর 46টি দেশ ওজন স্তরকে সংরক্ষণ করার জন্য যে চুক্তি স্বাক্ষর করে সেটাকে আমরা বলি মন্ট্রিল চুক্তি বা মন্ট্রিল প্রোটোকল। বোঝা গেল? এই মন্ট্রিল প্রোটোকল লাগু হয়েছিল, কার্যকরী হয়েছিল 1989 সালের 1 জানুয়ারি থেকে। 1989 সালের 1 জানুয়ারি থেকে এটা কার্যকারী হয়। বোঝা গেল? আচ্ছা, এই কারণে এই যে 16ই সেপ্টেম্বর, এই 16ই সেপ্টেম্বরকে আমরা বলি আন্তর্জাতিক ওজন স্তর সুরক্ষা দিবস। আন্তর্জাতিক ওজন স্তর সুরক্ষা দিবস হিসেবে পালিত হয় 16ই সেপ্টেম্বর।
এই যে মন্ট্রিল প্রোটোকল চুক্তি স্বাক্ষরিত হলো, তো এর কারণটা কি, এর কি কি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? সেখানে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল। তার মধ্যে উল্লেখযোগ্য কতগুলি হলো, যে সমস্ত উন্নত দেশগুলি প্রচুর পরিমাণে গ্রিন হাউস গ্যাস উৎপাদন করে তাদেরকে গ্রিন হাউস গ্যাসের ওজন কমাতে হবে। যে সমস্ত গ্যাসগুলি গ্রিন হাউস গ্যাসগুলি ওজোন স্তরকে ধ্বংস করে, সেই সমস্ত গ্যাসের বিকল্প ব্যবহার করতে হবে এবং এতে গ্যাসের ব্যবহারটা কিন্তু কমাতে হবে। আর কি 2050 থেকে 2070 সালের মধ্যে ওজোন স্তরকে আবার 1980 বা তার আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরিয়ে আনতে হবে। এই সমস্ত চুক্তি স্বাক্ষরিত হয়, যা আমরা মন্ট্রিল প্রোটোকল নামে পরিচিত। এরপরে আমরা যদি বলি বসুন্ধরা সম্মেলন 1992 সালে 3 থেকে 14 জুন এই বসুন্ধরা সম্মেলন স্বাক্ষরিত হয় ব্রাজিলের রিও ডি জেনেরি শহরে। এই জন্য একে রিও সম্মেলন বা আর্থ সামিট বা বসুন্ধরা সম্মেলন বলা হয়। এখানেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় ওজোন স্তরকে সুরক্ষা করার জন্য এবং পরিবেশের স্থিতিশীল উন্নয়নের জন্য একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। এর মধ্যে কি হয়েছিল, এখানে এই ওজোন স্তরকে এবং স্থিতিশীল উন্নয়নের জন্য 21 দফা মানে তোমার কি হয়েছিল, পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল, যাকে আমরা কি বলি 21 এজেন্ডা আমরা বলতে পারি। এজেন্ডা 21 নামে পরিচিত। আচ্ছা, এছাড়া আরো হয়েছিল, যেমন আমরা বলতে পারি 1985 সালে ভিয়েনা কনভেনশন, আরো 1989 সালে যেটা ছিল পরিবেশ প্রোগ্রাম, ব্রিটিশ সরকার এবং সম্মিলিত জাতিপুঞ্জের সম্মিলিত উদ্যোগে এরা গ্রহণ করা হয়েছিল। এই সমস্ত পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছিল। কিন্তু মূল কথা হলো কি, এই সমস্ত প্রোগ্রামগুলো গ্রহণ করলেই কিন্তু হয় না। ওজোন স্তরকে সংরক্ষণ করতে গেলে আরো বিভিন্ন বাস্তবে কার্যকারী হওয়া দরকার। এই জন্য আমাদের কি প্রয়োজন, প্রথম যেটা করা উচিত সেটা হচ্ছে মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন, যাতে ওজোন স্তর সংরক্ষিত থাকে, ওজোন স্তরের ক্ষয়টা যাতে রোধ হয়। এর জন্য কি করা উচিত, দেখো মানুষ অত্যন্ত আধুনিক হয়ে যাওয়ার কারণে আধুনিক যে সমস্ত যন্ত্রপাতিগুলো হয়তো আমরা ব্যবহার করা ছেড়ে দিতে পারবো না, উচিত শিল্প কলকারখানা কমিয়ে দেওয়া, যানবাহনের মাত্রা কমিয়ে দেওয়া, এই সমস্ত গ্রিন হাউস গ্যাস উৎপাদন করে এই সমস্ত দ্রব্যগুলো ব্যবহার না করা। কিন্তু যেহেতু আমরা আধুনিক মানুষ, এগুলোকে আমরা হয়তো ছাড়তে পারবো না। এই জন্য আমাদের কি করা উচিত, সেই সমস্ত দ্রব্যগুলো ব্যবহার করলে গ্রিন হাউস গ্যাসের মাত্রাটা কম হয়, কিংবা এই সমস্ত যন্ত্রগুলোকে যানগুলোকে আধুনিকভাবে এদের থেকে যে পরিমাণ গ্রিন হাউস গ্যাস উৎপাদন হয় আমাদেরকে চেষ্টা করতে হবে যেন আরো কম পরিমাণে গ্রিন হাউস গ্যাস উৎপাদন হয়, বা যতটা কম পারা যায় গ্রিন হাউস গ্যাস উৎপাদন করলে আস্তে আস্তে কিন্তু ওজোন স্তর সুরক্ষিত থাকবে। তাহলে কিন্তু আমাদের পৃথিবী সুরক্ষিত থাকবে এবং আমরা সুরক্ষিত থাকবো। Hold me close till I get up.